আমাদের আলোচনার বিষয় হলো আলোর প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠন। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে সমতল দর্পণে আলোর প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেওয়ালে আলোর প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় না কেন। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রতিফলন সমতল দর্পণ থেকেও হতে পারে, আবার দেওয়াল বা কোনো গাছপালা থেকেও হতে পারে। তো যদি প্রতিফলন দেওয়াল থেকেও হয় তাহলে এই দেওয়াল থেকে প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় না কেন, কিন্তু সমতল দর্পণ থেকে আবার প্রতিফলনের ফলে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। তো কী কারণে হয় না সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো আমরা যদি দর্পণকে দেখি, তো এখানে একটা সমতল দর্পণ নিচ্ছি। তো সমতল দর্পণ আর দেওয়ালের মধ্যে কি পার্থক্য সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো দেওয়াল যেটা হবে সেটা হবে এবড়ো খেবড়ো তল, এটা হচ্ছে দেওয়াল। আর সমতল দর্পণ হচ্ছে মসৃণ তল থাকবে, মসৃণ তল। আর এটা হচ্ছে এবড়ো খেবড়ো তল, এরকম এবড়ো খেবড়ো তল। এবার সমতল দর্পণ বা মসৃণ তলে যখন আলো আপতিত হয় এবং আপতনের পর আলো প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট অভিমুখে যায়, এর ফলে একটা উজ্জ্বল প্রতিবিম্ব গঠিত হয়। যেরকম আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে মসৃণ তলে আলো আপতিত হওয়ার ফলে তারা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়ে যায়, এর ফলে সেই নির্দিষ্ট দিকে অর্থাৎ এই দিকে কিন্তু একটা প্রতিবিম্ব অথবা পিছন দিকে একটা প্রতিবিম্ব কিন্তু গঠিত হতে পারে। কিন্তু সমস্যা হলো যে অমসৃণ তলের ক্ষেত্রে যে আলোকরশ্মিগুলো আপতিত হবে এরা কোনো নির্দিষ্ট দিকে প্রতিফলিত না হয়ে এরা চারদিকে ছড়িয়ে যায়, এভাবে চারদিকে ছড়িয়ে যায়। এবং এই চারদিকে ছড়িয়ে যাওয়ার ফলে আলোগুলো পার্টিকুলার কোনো জায়গাতে মিলিত হয় না, ফলে এখানে কোনো স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় না। এই কারণেই দেওয়ালে আলোর প্রতিফলন হলেও এখানে কোনো প্রতিবিম্ব হবে না, কিন্তু এখানে হবে, কারণ নির্দিষ্ট দিকে আলোগুলো গিয়ে মিলিত হবে, যেটা এখানে হচ্ছে না, কারণ আলোটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এরপরে আমাদের যে বিষয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে যে বিস্তৃত বস্তুর ফলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। বিস্তৃত বস্তুর জন্য প্রতিবিম্ব গঠন। তো বিস্তৃত বস্তু বলতে আমরা কি বুঝি? বিস্তৃত বস্তু হলো যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা যে কোনো একটা জিনিস থাকবে। তো আমরা এখানে একটা সমতল দর্পণের ছবি আঁকছি যেটা উলম্বভাবে রাখা আছে। এটা হলো একটা সমতল দর্পণ, আর এর সামনে একটি বিস্তৃত বস্তু রাখবো। তো আমরা এখানে সব থেকে সহজ বিস্তৃত বস্তুটা নেব এবং সেটা হচ্ছে এরকম ধরনের। এবং এখানে আমরা যে বিস্তৃত বস্তুটা নিয়েছি তার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, আর ওর একটা মাথা রয়েছে যেটাকে আমরা এই অ্যারোটার মাধ্যমে এখানে এটাকে প্রকাশ করছি, আর বি হচ্ছে ওর লেগ বা ওর আমরা পা বলতে পারি। তো এখন দেখব কিভাবে এই বস্তুটার একটি প্রতিবিম্ব এই দর্পণের সাহায্যে গঠিত হয়। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সব থেকে শীর্ষ পয়েন্টে নেব আর সব থেকে নিম্ন পয়েন্টে নেব। এবং এর আগে আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে যে বিন্দু বস্তুর প্রতিবিম্ব কিভাবে সমতল দর্পণে গঠন করতে হয়। তো এটাকে আমরা একটা বিন্দু বস্তু ধরবো আর এই বিকে ধরবো একটা বিন্দু বস্তু। তো আগে দেখি এই বিন্দু বস্তুর প্রতিবিম্ব কীভাবে বের করতে হয়। তো আমরা আগে নিয়ম অনুসারে বের করব। একটা লম্বভাবে রশ্মি নেব, যেটা যে পথে যাবে সেই পথে ঘুরে আসবে, এটা একটা। আর আরেকটা অন্য কোনো দিকে রশ্মি নেব
এবং এটা কোন দিকে প্রতিফলিত হবে তার জন্য আমরা এখানে একটা অভিলম্ব এঁকে প্রতিফলনের সূত্রটা লিখে দেবো। এবার দেখতে পাচ্ছি এই রশ্মিটা অর্থাৎ দর্পণ থেকে যেটা প্রতিফলিত হচ্ছে আর এখান থেকে যেটা প্রতিফলিত হচ্ছে এরা কিন্তু অপসারী রশ্মি, মানে এরা সামনে কখনো মিলিত হবে না। এই রশ্মিগুলোকে আমরা পিছনের দিকে বর্ধিত করব এইভাবে। তো পিছনের দিকে বর্ধিত করলে দেখা যাবে যতটা সামনে ঠিক ততটা পিছন দিকে একটা প্রতিবিম্ব এ ড্যাশ উৎপন্ন হচ্ছে, এর প্রতিবিম্ব। একই রকমভাবে আমরা এখানে যে কাজটা করলাম বি এর ক্ষেত্রে আমরা একই কাজ করব। তো বি থেকে একটা রশ্মি লম্ব হবে, দর্পণে আপতিত হওয়ার পর সেই পথে ফিরবে, আর আরেকটা রশ্মি একটু আনতভাবে আপতিত হয়ে এখানে একটা অভিলম্ব যত কোণে পড়বে ঠিক অত কোণে বেড়ে যাবে। এখানেও একই রকম এই রশ্মিটা অর্থাৎ লম্বভাবে গিয়ে যে রশ্মিটা ফিরে আসছে আর এই রশ্মিটা সামনে মিলিত হবে না, কারণ এরা হচ্ছে অপসারী রশ্মি। তাহলে এদেরকে আমরা পিছনের দিকে বর্ধিত করব। তো পিছনের দিকে যদি বর্ধিত করি তো দেখব এরা এই জায়গা থেকে মিলিত হবে। এবার এখান থেকে আমরা এই এ ড্যাশ বি ড্যাশকে যুক্ত করে দেবো। এই এ ড্যাশ বি ড্যাশকে যুক্ত করা হলে এখানে সৃষ্টি হবে একটি প্রতিবিম্ব যেটা হচ্ছে এ বি বস্তুর প্রতিবিম্ব। এবং দেখতে পাচ্ছি যে এ বস্তুর মাথার উপরে আছে আর এ বস্তুর যেটা প্রতিবিম্ব হলো সেটার মাথাও কিন্তু উপরে আছে, তার মানে এটা হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব। আর আরেকটা ব্যাপার হলো যেহেতু এখানে যে প্রতিবিম্বটা হচ্ছে সেটা দর্পণের উল্টো দিকে, বস্তু যেদিকে তার উল্টো দিকে, ওই জন্য এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তাহলে আমরা বলতে পারি এখানে যে প্রতিবিম্বটা হলো সেটা হচ্ছে অসৎ বা ভার্চুয়াল। অসৎ কথার মানে হচ্ছে যে সত্যিকারে এখানে কোনো প্রতিবিম্ব থাকে না কিন্তু আমাদের মনে হবে যেন আছে, অথবা এইভাবে বলতে পারি যে এই প্রতিবিম্বকে কোনো পর্দার উপর ফেলা যাবে না, এই জন্য এটাকে অসৎ। আর কি সমশীর্ষ, সমশীর্ষ আর কি বস্তুর সমান। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সমতল দর্পণে যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটার আকৃতি বস্তুর সমান এবং সমশীর্ষ এবং অসৎ। এরপর আমরা আলোচনা করব যে কিভাবে একাধিক দর্পণের সাহায্যে কোনো বস্তুর একাধিক প্রতিবিম্ব গঠন করা যায়। তো সেটার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে যে কোনো একটা দর্পণের আকার যদি খুব ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আমরা প্রতিবিম্ব গঠন করতে পারি। আমরা একটা স্পেশাল কেস নিয়ে এখানে আলোচনা করব। তো স্পেশাল কেসটা হচ্ছে এরকম, এখানে একটা দর্পণ বা মিরর রাখা আছে আর নিচের দিকে বস্তু রাখা আছে, অর্থাৎ দর্পণের সামনে কিন্তু কোনো বস্তু নেই, একটু নিচের দিকে আছে। তো বলছে এই বস্তুটার প্রতিবিম্ব এই দর্পণের সাহায্যে উৎপন্ন হবে কিনা, আর যদি উৎপন্ন হয় তাহলে সেটাকে দেখতে হলে কোন দিক থেকে দেখতে হবে, তো সেই সম্পর্কে আমাদের এখন আলোচনা করতে হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো বস্তুর প্রতিবিম্ব হবে কি না সেটা ডিপেন্ড করবে যে দর্পণটা যেভাবে রাখা আছে অর্থাৎ যেই লাইনে, সেই লাইনটার যদি সামনে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে দর্পণ তার লাইন হচ্ছে এটা এবং এই লাইনের সামনে কিন্তু বস্তুটা রয়েছে, এর মানে এই বস্তুর প্রতিবিম্ব এই দর্পণের সাহায্যে গঠিত হবে। এখন প্রশ্ন হলো যে প্রতিবিম্বটা কোথায় হবে এবং কোন জায়গা থেকে সেটাকে দেখা যাবে। তো আমরা যদি দেখি দুটো আলো নিয়ে, তো এখানে একটা আলো এবং এই আলোটা কোন দিকে প্রতিফলিত হবে সেটা আলোর প্রতিফলনের সূত্র থেকে বের করা যায়।
আপতন কোণ যত হবে প্রতিফলন কোণ ঠিক ততটাই হবে। তার মানে মোটামুটি এরকম টাইপের হবে, এরকম টাইপ। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরকম আমরা আরেকটা নিচ্ছি, এই জায়গাটাতে নিচ্ছি। তাহলে এখানেও একটা অভিলম্ব মোটামুটি আঁকলাম। এবার আপতন কোণ যত হবে ঠিক অতটা হবে প্রতিফলন কোণ। তাহলে আমরা এভাবে আঁকতে পারি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার এই দুটো রশ্মি দেখতে পাচ্ছি সামনে কিন্তু মিলিত হবে না, তাহলে এদেরকে মিলাতে গেলে পিছনের দিকে বর্ধিত করতে হবে, কারণ এটা অপসারী রশ্মি। তো এদেরকে কোথায় মিলিত হবে? মোটামুটি এরকম জায়গাতে। তো এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তো মোটামুটি ছবিটা খুব একটা ভালো হলো না, তবে এটা আরেকটু বড় হতো, এরকম হওয়া উচিত ছিল। সরি, একটু মিস্টেক আছে। এটাকে যদি আমরা বর্ধিত করি পিছন দিকে, তাহলে এটা মোটামুটি এরকম জায়গায় মিলিত হবে, এ ড্যাশ। এবং এটা আমরা কীভাবে বুঝলাম যে এখানে মিলিত হবে? তার কারণ হচ্ছে যে দর্পণের যেটা লাইন, সেখান থেকে একটা লম্ব যদি আঁকি বস্তু থেকে, তাহলে বস্তু থেকে দর্পণের উপর বা দর্পণের লাইনের সঙ্গে একটা লম্ব আঁকতে হবে। তাহলে এই যে লম্বর দৈর্ঘ্য যা হবে ঠিক ততটা পিছন দিকে ওই একই লাইনে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। এখান থেকে আমরা বুঝলাম যে এটার প্রতিবিম্ব এখানে হবেই। তো আমার ছবিতে আঁকাটা একটু গন্ডগোল হয়ে গেছে, তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট এরকম একটা ছবি হবে। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে কোনো একটা দর্পণের মাধ্যমে প্রতিবিম্ব হবে কি না সেটা ডিপেন্ড করবে দর্পণের লাইনের সামনে বস্তু আছে কি না, সেটা নিচে থাকুক, ওপরে থাকুক, যেখানে থাকুক। আচ্ছা, এখানে একটা প্রশ্নের উত্তর আমাদের বলতে হবে যে যদি এই ইমেজটাকে দেখতে হয় তাহলে কোথায় চোখ রাখতে হবে? তো এখানে এই এডেসকে দেখতে গেলে চোখটা কিন্তু এইরকম জায়গাতে রাখতে হবে, এরকম জায়গাতে চোখ রেখে, এরকম জায়গাতে চোখ রেখে কিন্তু এই ইমেজ এডাসটাকে দেখতে হবে। তো আমরা এই স্পেশাল কেসটাকে ব্যবহার করে একটা মিরর সিস্টেম, অর্থাৎ একাধিক মিররের জন্য প্রতিবিম্ব কোথায় হবে সেটা সহজে বের করতে পারব। আমরা এখানে মিরর সংক্রান্ত একটা কোশ্চিন নিয়েছি এবং এই কোশ্চিনে বলছে যে দুটো মিরর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রাখা আছে, আর একটা অবজেক্ট এ রাখা আছে। তো বলছে এই এ বস্তুটার কটা প্রতিবিম্ব হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এই এ বস্তুটার কটা প্রতিবিম্ব হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ বের করব। তো প্রথমে আমরা এই সিস্টেমটাকে একবার এখানে ড্র করছি। আর বস্তুটা এখানে এখানে মিরর M1, মিরর M2। তো এবার এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় হবে? তো আমরা এর আগের নিয়ম অনুসারে আমরা বের করব, অর্থাৎ এরকমভাবে যে প্রথমে দেখি এই দর্পণটার ফলে এই বস্তুর প্রতিবিম্বটা কোথায় হবে। তো এই দর্পণ বস্তু থেকে একটা লম্ব আঁকলাম। এবার এই লম্বটা দূরত্ব যা হবে ঠিক ততটা পিছন দিকে এর কিন্তু প্রতিবিম্ব হবে। মোটামুটি এরকম। তার মানে এর প্রতিবিম্ব এই ড্যাশ এখানে হবে, ঠিক অতটা পিছনে, যতটা এখান থেকে লম্ব আঁকলাম, লম্বটা যতটা দৈর্ঘ্য সামনে আছে ঠিক ততটা পিছন দিকে এই ড্যাশ ইমেজটা গঠিত হবে। তাহলে এর জন্য কিন্তু প্রতিবিম্ব হয়ে গেল M2-র জন্য। এবার M1 যেটা আছে এর জন্য কিন্তু
একটা প্রতিবিম্ব তৈরি হবে এই এ বস্তুটা। তো একই লজিক, এটা লম্ব আঁকলাম। এবার লম্বটার যা দৈর্ঘ্য রয়েছে ঠিক অতটা দৈর্ঘ্য পিছন দিকে এই বস্তুর প্রতিবিম্ব হবে, এটাকে এ ডবল ড্যাশ বললাম। এবার হিসাব অনুসারে এখানে দুটো প্রতিবিম্ব এই বস্তুর হওয়া উচিত, কিন্তু না, এখনও কিন্তু আরও একটু বাকি আছে। এবং সেই পার্টটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে এই যে এটার প্রতিবিম্ব এর জন্য এখানে হলো, কিন্তু এই প্রতিবিম্বটা আবার এই দর্পণটার অর্থাৎ এমন দর্পণের কিন্তু সামনে আছে। ফলে আগের যে স্পেশাল কেসটা আমরা দেখলাম, এই স্পেশাল কেস অনুসারে এই ইমেজটাকে এই দর্পণের কিন্তু বস্তু হিসেবে ধরা যায়। কারণ যখন একাধিক দর্পণ ব্যবহার যখন করা হবে, তখন প্রথম দর্পণের যে প্রতিবিম্ব হবে সেটাকে দ্বিতীয় দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে ধরতে হবে। আবার দ্বিতীয় দর্পণের যেটা প্রতিবিম্ব হবে সেটাকে প্রথম দর্পণের বস্তু হিসেবে ধরতে হয় নিয়ম। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এই দর্পণের যেটা প্রতিবিম্ব সেটা বস্তু হিসেবে কাজ করবে এই দর্পণের ক্ষেত্রে। তো ফলে ঠিক এই দর্পণের সামনে যতটা দূরে এ ড্যাশ রয়েছে ঠিক অতটা পিছন দিকে আর একটা প্রতিবিম্ব হবে, এটাকে এ আমরা ট্রিপল ড্যাশ বললাম। আবার একই রকমভাবে এর প্রতিবিম্ব যখন এর সাপেক্ষে এখানে পেয়েছি, ঠিক এটা কিন্তু এই দর্পণটার সামনে রয়েছে, এই দর্পণটার, ফলে এর কিন্তু প্রতিবিম্ব একটা ঠিক পিছন দিকে যতটা সামনে রয়েছে ঠিক পিছন দিকে কিন্তু আরেকটা প্রতিবিম্ব হবে। ফলে বলতে পারি এটার প্রতিবিম্ব এই জায়গাতে আরেকটা হবে, এটাকে আমি A4 নাম দিলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে দুটো প্রতিবিম্ব কিন্তু গঠিত হচ্ছে, এর জন্য একটা আর এর জন্য একটা, এবং এখানে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। যেহেতু ওভারল্যাপিং হয়ে যাচ্ছে ফলে আমরা বলতে পারি এখানে একটা প্রতিবিম্ব। তাহলে বস্তু ছাড়া কটা প্রতিবিম্ব হলো? 1 2 3টা। তো ফলে 90 ডিগ্রি কোণে যদি দর্পণকে রাখা হয় তাহলে যে কোনো বস্তুর সাধারণত 3টা প্রতিবিম্ব গঠিত হয়। তো আমরা এইভাবে ছবির মাধ্যমে দেখাতে পারি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে ছবি এঁকে কতগুলো প্রতিবিম্ব হবে সেটা দেখানো মুশকিল। এটার জন্য আমাদের সূত্র বা ফর্মুলার সাহায্য নিতে হবে। তো আমরা এখানে দুটো ফর্মুলার কথা উল্লেখ করব, যার সাহায্যে খুব সহজে যে কোনো অ্যাঙ্গেলে রাখা দুটো দর্পণের ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যাটা বের করা যাবে। তো আমরা 1 নম্বর সূত্রটা দেখি। তো 1 নম্বর সূত্রটা হচ্ছে যে প্রতিবিম্ব সংখ্যা n সমান আছে 360/θ -1। তো এই সূত্রটার সাহায্যে যে কোনো অ্যাঙ্গেলে রাখা, অর্থাৎ যদি আমরা ধরি যে এখানে একটা মিরর আছে আর একটা মিরর এভাবে রাখা আছে, আর তাদের মধ্যে কোণ হচ্ছে থিটা। এবার যদি বলা হয় এই সিস্টেমটার ক্ষেত্রে কটা প্রতিবিম্ব গঠিত হবে, তার ফর্মুলা হচ্ছে n = 360/θ -1। তো আমরা এই সূত্রটাকে এই 90 ডিগ্রি ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমাদের যে উত্তরটা এসছে সেটাকে আমরা এখানে ভেরিফাই করব। তো আমরা থিটা জায়গাতে 90 বসিয়ে দেখছি যে 3 আসছে কিনা। তো যদি থিটা 90 হয়ে যায় তাহলে নাম্বার অফ ইমেজ বা নাম্বার অফ প্রতিবিম্বটা কত আসছে? তো n সমান হচ্ছে 360/90, এটা কাটাকুটি করলে হবে 4 - 1 = 3, অর্থাৎ আগের অ্যান্সারটির সঙ্গে মিলে যাচ্ছে। 1 2 3, এখানেও 3। এটা একটা উপায়। তো এটা হচ্ছে ফর্মুলা 1 বলতে পারি, এটা হচ্ছে ফর্মুলা 1, 1 নম্বর সূত্র। এবং এখানে আরেকটা সূত্র আছে, ফর্মুলা 2।
সেটা আমরা একটু এখানে উল্লেখ করে দিই। তো 2 নম্বর সূত্রটা হচ্ছে এরকম যে যে সিস্টেম বা মিররগুলোকে যত অ্যাঙ্গেলে রাখা হবে সেটার ডায়াগ্রামটা একবার আমরা এখানে ড্র করে নিই। তো এখানে ধরে নিচ্ছি যে দুটো দর্পণকে 90 ডিগ্রি কোণে রাখা আছে, আর এই একটা বস্তু যেখানে ধরলাম এটা অ্যাঙ্গেল বাইসেক্টর বা সমদ্বিখণ্ডকের লাইনে রাখা আছে, ওটা এখানে অন্য কোনো অ্যাঙ্গেল হিসেবে ধরলো, এখানে 30, 40, 60 ধরলেও হবে। তো যাই হোক, তো এটাকে আমরা মিরর M1, এটাকে M2। এবার আমাদের ফর্মুলা 2টা কি, বা আমাদের 2 নম্বর সূত্রটা কি? তো 2 নম্বর সূত্রটা বলছে এরকম যে প্রথমে আমাদেরকে মিরর দুটোকে লিখতে হবে M1, M2 করে। লেখার পরে দেখতে হবে ফার্স্ট ইমেজ যেটা আছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে। যেমন M1 লিখেছি, তো প্রথম যে ইমেজটা হবে বা প্রথম যে প্রতিবিম্বটা হবে সেটা কত অ্যাঙ্গেলে হবে সেটা আমরা এখানে লিখব। একই রকমভাবে M2 দর্পণের সঙ্গে প্রথম যে প্রতিবিম্বটা সেটা কত অ্যাঙ্গেলে হবে সেটা এখানে লিখব। তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম যেটা প্রতিবিম্ব হবে সেটা, যেহেতু এটা M2-র সঙ্গে 45 আছে, তাহলে ঠিক 45 ডিগ্রি কোণে কিন্তু এটার ইমেজ তৈরি হবে, ফার্স্ট ইমেজ। তাহলে এখানে আমরা M2-র সঙ্গে, তো এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হবে ফার্স্ট ইমেজ। একই রকমভাবে এটাও 45, তাহলে M1 মিররের সঙ্গে এর যে প্রথম ইমেজটা তৈরি হবে সেটাও কিন্তু তৈরি হবে 45-এ, তাহলে এটাকেও লিখতে পারি 45। এটা লেখার পরে আর কিছু করতে হবে না। এরপরে আমরা কি করব, এদের সঙ্গে এই দর্পণ দুটির যে মধ্যবর্তী কোণ সেই কোণটাকে যোগ করব। তো 45 তার সঙ্গে 90 যোগ করলে হবে 135 ডিগ্রি, আর 45 প্লাস 90 যোগ করলে হবে 135 ডিগ্রি। এবং এই যোগটা আমরা অতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না 180 থেকে বড় হয়। এটাকে আবার যোগ করব, কোনটা, এই যে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ 90। এটা যদি যোগ করি কত হবে, এটা যোগ করলে হবে 225 ডিগ্রি। তার মানে 180 থেকে বড়, তার মানে এটা রিজেক্টেড, এটা নিতে হবে না। আর যদি এখানে দেখি, এটাও হয়েছে 225, এটাও 90 থেকে বড়, 180 থেকে বড়, এই দুটো নেওয়া যাবে না। তাহলে আমাদের কাছে কটা ইমেজ, 1, 2, 3, 4। এবার লাস্ট যে ইমেজটা হচ্ছে যে দুটো, এখানে আরেকটা জিনিস ভেরিফাই করতে হবে যে এই তিনটা জিনিসের যোগফল 360 হবে কি না। যদি 360 হয়ে যায় তাহলে এই দুটো ইমেজ ওভারল্যাপ করে যাবে। তো আমরা এখানে যদি বের করে দেখি 135 প্লাস 135 আর 90, তাহলে কিন্তু 360 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ইমেজ ওভারল্যাপ হয়ে যাবে, তার মানে একটা হয়ে যাবে। তাহলে মোট যতগুলো প্রতিবিম্ব গঠিত হবে সেটা হচ্ছে 1, 2, আর এই দুটো মিলে একটা 3। তার ফলে এখানে 3টি প্রতিবিম্ব। তাহলে আমাদের হাতে দুটো ফর্মুলা আছে, যে কোনো দুটো অ্যাপ্লাই করে আমরা সহজেই উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা বের করতে পারি। আমরা এখানে আরেকটা কোশ্চেন নিয়েছি যেখানে দুটো দর্পণ আছে এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার এখানে একটা বস্তু রেখে দিচ্ছি এ, তো বলছি এই বস্তুটার কটা প্রতিবিম্ব হবে। তো এখন এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমরা ছবির মাধ্যমে করতে চাই তো এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে, ওই জন্য আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমাদের কাছে দুটো ফর্মুলা আছে, তো আমরা একে একে দুটো ফর্মুলার সাহায্যে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা বের করব। তো প্রথমে আমরা লিখব ফর্মুলা 1, 1 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলা 1। তো উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা, উৎপন্ন প্রতিবিম্ব সংখ্যা n =
360/θ-1। তো এখানে থিটা কত? 60। তাহলে 360/60 - 1, 6 - 1 অর্থাৎ 5। অর্থাৎ এখানে ফর্মুলা 1 অনুসারে এখানে 5টি প্রতিবিম্ব হবে এই সিস্টেমটার জন্য। এবার আমরা ফর্মুলা 2 এর সাহায্যে দেখি যে অ্যান্সারটা 5 আসছে কিনা। ফর্মুলা 2। তো এটার জন্য আমরা আবার একটু ডায়াগ্রামটা নিচের দিকে ড্র করে নিই। তো 60 ডিগ্রি কোণে দুটো দর্পণ রাখা আছে। এটাকে ধরলাম মিরর M1, এটাকে ধরলাম M2। আর একটা বস্তুটাকে আমি যে কোনো জায়গাতে রাখতে পারি। তো আমি এটাকে পুরোটা 60, আমি এটাকে ধরলাম যে এটাকে রাখলাম, এটাকে 20 ডিগ্রি কোণে ধরে নিচ্ছি M1 দর্পণের সঙ্গে। এটাকে যে কোনো কোণে রাখলে হবে, 20 জায়গাতে এটাকে আমরা 25, 35, 30 যে কোনো কোণে রাখতে পারি। এবার আমরা ফর্মুলা 2টা অ্যাপ্লাই করব। তো ফর্মুলা 2 অনুসারে প্রথমে মিরর দুটোকে লিখতে হবে, M1 মিরর, M2 মিরর। এবার আমরা দেখি M1 মিররে প্রথম যে ইমেজটা তৈরি হবে সেটা কত ডিগ্রি কোণে তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে M1 মিররের সঙ্গে এই বস্তুটা 20 ডিগ্রি কোণ তৈরি করে আছে। তার মানে প্রথম ইমেজটা হবে 20 ডিগ্রি কোণে, কারণ বস্তু যে কোণে থাকবে প্রতিবিম্ব ঠিক সেই কোণেই হবে। আর M2-র সঙ্গে কত কোণ করে আছে? এটা করে আছে 40 ডিগ্রি, কারণ পুরোটা যেহেতু হচ্ছে 60, তাহলে একটা যদি 20 হয় তাহলে আর একটা হতে হবে 40। তাহলে M2-র সঙ্গে প্রথম যে ইমেজটা বা প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু তৈরি হবে 40 ডিগ্রিতে। এবার আগের মতো করব, এই দুটোকে আমরা দর্পণের মধ্যবর্তী যে কোণ 60 ডিগ্রি যোগ করব, এবং এই যোগটা অতক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না 180 উপরে মান আসে। তো যোগ করলে এটা হবে 80, যোগ করলে হবে 100। এখন 180 আসেনি, তাহলে আবার যোগ করতে হবে, এটাকে আবার 60 যোগ করতে হবে, 140, আর এটা হচ্ছে 160। এবার যদি 60 যোগ করি তাহলে কিন্তু 180-র উপরে হয়ে যাবে, এটাও 180-র উপরে হয়ে যাবে, ফলে আর যোগ করতে হবে না, যোগ করাটা বন্ধ করতে হবে। এবার যোগটা বন্ধ করার পর এবার লাস্টের যে মানগুলো এসছে সেই মানগুলোকে এই মানটা, এই মানটা আর এই মানটা, অর্থাৎ লাস্টের 3টা মান দেখতে হবে যোগ করে 360 আসছে কিনা। যদি 360 আসে তার মানে এই দুটো ইমেজ ওভারল্যাপ করে যাবে। তো এখানে যদি আমরা যোগ করে দেখি তো 360 হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো একটা হয়ে গেছে। তাহলে মোট প্রতিবিম্বের সংখ্যা 1, 2, 3, 4, 5, যেটা আমরা এর আগে বের করলাম এক লাইনে 5। অর্থাৎ বলতে পারি এখানে প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে 5। প্রতিবিম্বের সংখ্যা সমান 5। এরপর আমরা আরেকটা কোশ্চেন দেখব এবং সেটাকে এই দুটো ফর্মুলার সাহায্যে সমাধান করব। তো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম, এখানে M1 M2 দুটো মিরর রাখা আছে যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 75 ডিগ্রি। এবার বলছে কোন একটা বস্তু A রেখে দিয়েছি, তাহলে বলছে এই A বস্তুটার কটা প্রতিবিম্ব হবে। এই বস্তু রেখে দিয়েছি, এই বস্তুটার কটা প্রতিবিম্ব হবে। তো আমরা এটা প্রথমে ফর্মুলা 1 দিয়ে বের করি, কত হচ্ছে ফর্মুলা 1। তো এটার জন্য ডাইরেক্ট আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে একটু লিখে দিচ্ছি, প্রতিবিম্বের সংখ্যা n = 360/θ-1। তো এখানে থিটা কত? 75 ডিগ্রি বাই 75 - 1। এবারে এই হিসাবটা যদি আমরা বের করি, সমাধানটা যদি করি এটার, তো কত হবে? 360কে 5 দিয়ে কাটলে হচ্ছে এটা
5 দিয়ে 5 একে 5, 25 আর 75, এটা হচ্ছে কত 4, আর এটা মোটামুটি 8, 4.8 মাইনাস 1, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 5 লিখতে পারি। তো 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে আমরা 4টা প্রতিবিম্ব গঠন হবে এরকম উত্তর পাচ্ছি। তো এটাকে আমরা ভেরিফাই করার জন্য আমরা ফর্মুলা 2 এর সাহায্যে দেখে নিচ্ছি যে 4টা হবে কিনা। তো ফর্মুলা 2 এর সাহায্যে যদি করতে হয় তাহলে আমাদেরকে বস্তুটাকে নির্দিষ্ট কোনো কোণে ধরতে হবে। তো এখানে ধরে নিচ্ছি যে কোণটা হচ্ছে 35 ডিগ্রি, তাহলে বাকিটা কত হতে হবে, যোগফলটাকে 75, তো বাকিটা হতে হবে 40 ডিগ্রি। এবার আমরা আগের মতো করে এখানে M1 দর্পণটা আর এখানে M2 দর্পণটা, এবার আমরা দেখতেই পাচ্ছি যে M1 দর্পণের সঙ্গে বস্তুটা রয়েছে 35 ডিগ্রি কোণে এখানে, তো এখানে হবে 35 ডিগ্রি, আর M2-র সঙ্গে রয়েছে 40 ডিগ্রিতে। তার মানে প্রথম যে প্রতিবিম্বটা হবে সেটা কিন্তু 40 ডিগ্রিতেই হবে। আগের মতো করে এদের সঙ্গে দর্পণের মধ্যবর্তী কোণ অর্থাৎ 75 ডিগ্রিটা যোগ করতে হবে, এবং যোগটা কতক্ষণ পর্যন্ত করব, তখন না 180 বা 180-র বেশি হয়। যোগ করলে হবে 100, 115, যোগ করলে এটা হবে 120। এবার যদি যোগ করতে যাই 75 ডিগ্রি, 180-র কিন্তু বেশি হয়ে যাবে, এখানেও কিন্তু 180-র বেশি হয়ে যাবে, তো ফলে আর যোগ করা দরকার নেই, তো যোগ করাটা বন্ধ করব। এবার যেটা চেক করতে হবে, লাস্টের যে কোণগুলো পেলাম ওদের 3টার যোগফল দেখতে হবে 360 হচ্ছে কিনা। যদি 360 হয়ে যায় তাহলে কিন্তু এই দুটো ইমেজ ওভারল্যাপ করে যাবে। তো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি, তো যোগ করলে এটা হবে 190 আর 120, তার মানে মোটামুটি 80, 190, 120, তার মানে 270-এর মতো, মানে 360 হচ্ছে না, ফলে ওভারল্যাপিং হবে না। তার মানে এখানে প্রতিবিম্ব হবে 1, 2, 3, 4টা, অর্থাৎ প্রতিবিম্বের সংখ্যা হবে 4টি, যেটা আগের ফর্মুলা 1 থেকে যেটা বের করলাম তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তো ফলে আমাদের মনে রাখতে হবে যে যদি n এর মান ভগ্নাংশ হয়ে যায় তাহলে অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারটা সেটা দিয়ে করে কিন্তু প্রতিবিম্ব সংখ্যাটা বের করতে হবে।